গ্রামের নরম মাটিতে ফাটল শুরু হলো। এবার ঘটতে শুরু করলো একের পর এক ভয়ঙ্কর ঘটনা। মাটি ভেদ করে প্রথমে দেখা গেল 2 থেকে 3টে হাত, তারপরেই সেই সংখ্যাটি বেড়ে হয়ে গেল হাজার হাজার। হাতগুলো রক্তাক্ত, ক্ষতবিক্ষত। ভয়ে চিৎকার করে উঠতে গিয়েও চিৎকার করে উঠতে পারলেন না ডাক্তারবাবু। ওনার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এইবার ডাক্তারবাবু বিপদ বুঝেই পিছন ফিরে পালানোর পরিকল্পনা করতে গিয়েই বুঝলেন ওনাকে এই অন্ধকার ঘেরা জনমানব শূন্য মাঠ থেকে কেউ যেন পালাতে দিতে চায় না। ওনাকে এই জগৎ সংসার থেকে একেবারে নরকের দ্বার খুলে নরকে নিয়ে যেতে চায় সে। এইবার তিনি বুঝতে পারলেন গ্রামবাসীরা কেন এই গ্রামের এই পশ্চিম দিকের মাঠটাতে গভীর রাতে আসতে নিষেধ করেছিল তাকে। কিন্তু তিনি হেরে যাওয়ার মানুষ নন, তাই সমস্ত ভয় দূরে সরিয়ে রেখে সে ছুটতে শুরু করল। কিন্তু বিপদের যে তখন সবে সূচনা ঘটেছে তা তিনি হয়তো জানতেন না। প্রথমে মাটি ভেদ করে ক্ষত বিক্ষত রক্তাক্ত হাতগুলো বের হয়ে এলেও এবার বের হয়ে আসছে রক্তাক্ত ক্ষত বিক্ষত বেশ কয়েকটা দেহ। ওদের গা থেকে পচা মাংস ঝুলে ঝুলে পড়ছে। ডাক্তারবাবু এবার বুঝতে পেরেছেন যে এইগুলো হলো সেই অতৃপ্ত আত্মারা। মিষ্টির উপরে যেমন একপাল পিঁপড়ে ঝাঁপিয়ে পড়ে নিমেষে নিঃশেষ করে দিতে চায়, ঠিক তেমনি ওনার উপরে ঝাঁপিয়ে পড়তে থাকলো অতৃপ্ত রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহগুলো। তিনি প্রথমে ঘুষি লাঠি চালিয়ে শয়তানগুলোকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হলেন। অতৃপ্ত মানুষ খেকো শয়তানগুলোর গায়ে ডাক্তারবাবুর করা আঘাত কোনো রকম প্রভাব ফেলছে না। একটা ধাক্কা, ডাক্তারবাবু মাটিতে পড়ে গেলেন। শয়তানগুলো তাদের খাদ্য পেয়ে গেছে এতক্ষণে। মাটি থেকে ওঠার অনেক চেষ্টা করলেন তিনি, তবে শক্তিশালী পিশাচগুলো যে ওনাকে যেতে দিতে চায় না কিছুতেই। ডাক্তারবাবুর আর্তনাদ শোনা গেল কয়েক মিনিট। তারপরে চারদিকটা পুরো শান্ত হয়ে গেল। না, কোনো রকম শব্দ নেই, তবে ভালো করে কান পাতলে শোনা যাচ্ছে অভুক্ত মানুষ খেকো শয়তানগুলো তখনও ডাক্তারবাবুর দেহের নরম মাংস পরম তৃপ্তিতে ভক্ষণ করছে। আর তার পাশাপাশি সেই হাড় চিবানোর মচমচ শব্দটা শোনা যাচ্ছে। বাসটা এসে থামল রামনাথপুর গ্রামে। একদম অজপাড়া গ্রাম বলা যেতে পারে। 8 থেকে 9 ঘন্টা বাস জার্নি করে বাস থেকে নামলো অর্জুন। বাসটা যেখানে এসে থেমেছে তার সামনেই রয়েছে একটা ছোট্ট গুমটি চায়ের দোকান। অর্জুন পিছন ফিরে দেখল বাসটা ইতিমধ্যে ধুলো উড়িয়ে বেশ কিছুটা দূরে চলে গেছে। বাসে আসতে আসতে শুনছিল এইটাই লাস্ট বাস। এরপরে পরের গ্রামে বাসটার লাস্ট স্ট্যান্ড। ওই গ্রামটার নাম সংগ্রামপুর। বাসে যে 2-4 জন লোক আছে ওদের ওখানে নামিয়ে বাসটা আবার কলকাতা রওনা দেবে। আবার কাল সকালে বাসটা ফিরবে। তখন সন্ধে হয়ে এসেছে। অর্জুন হাত ঘড়িতে দেখল 6টা বাজতে এখনো 10 মিনিট বাকি আছে। চায়ের দোকানটা ফাঁকা রয়েছে। চায়ের দোকানে বসে আছে একজন বৃদ্ধ ও বৃদ্ধা। অর্জুন কাউকে দেখতে না পেয়ে চায়ের দোকানের দিকটাতে এগিয়ে গেল। দাদা, এখানে সরকারি হাসপাতালটা কোন দিকে? বৃদ্ধ অর্জুনের এই প্রশ্নের উত্তরে ওর দিকে এমন একটা দৃষ্টিতে তাকিয়ে থাকলো যে সেই চোখের চাহনি দেখে অর্জুনের মনে হতে থাকলো ও বোধহয় একটা বড়সড় অন্যায় করে ফেলেছে সরকারি হাসপাতালটা কোন দিকে তা জিজ্ঞেস করে। কেন, কি দরকার আপনার এখানে? সরকারি হাসপাতালটা কোথায় তা জেনে কি হবে? অর্জুন বয়স্ক লোকটির কথায় যে কি উত্তর দেবে তা কিছুতেই বুঝে উঠতে পারল না। এবার দেখা গেল
বয়স্ক লোকটি দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে। অর্জুন আর কোনো কথা না বলে ফোন করলো যার ওকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা। না, ফোনে পাওয়া গেল না, আউট অফ নেটওয়ার্ক বলছে। গ্রামে এই একটা টাওয়ারের সমস্যা। অর্জুন অনেক সাহস করে আরও একবার দোকানের দিকে এগিয়ে যায়। আসলে আমি কলকাতা থেকে আসছি। তাতে আমি কি করব বলুন? হ্যাঁ, কলকাতা থেকে তো অনেকেই আসে ভিডিও বানাতে। দেখে তো আপনাকে ভদ্র সন্তান বলেই মনে হয়। আমার সাথে ফাজলামি না করে বিদায় হন, দেখি যান। আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আজ আবার অনেকটাই দেরি হয়ে গেল দোকানটা বন্ধ করতে। ফাজলামি না মেরে বিদায় হন দাদা, এতেই মঙ্গল আপনার। রাতে তো এই গ্রাম আবার। বয়স্ক লোকটি একটু বেশি খিটখিটে। অর্জুন আর কোনো কথা না বলে একাই পথ চলতে থাকলো। তখন অন্ধকার হয়ে গেছে চারদিকটা। কিছুটা এগোতেই দেখতে পেল একটা কালো বিড়াল ওর দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। বিড়ালটার জলজলে চোখ দুটো যেন ওকে কিছু একটা বিপদের ইঙ্গিত দিচ্ছে বলে অর্জুনের মনে হলো। অর্জুন যদিও এইসবে একদম বিশ্বাস করে না, তাই পুরো ব্যাপারটা উপেক্ষা করে একাই পথ চলতে থাকলো। ইতিমধ্যে কালো বিড়ালটা রাস্তা ক্রস করে জঙ্গলের দিকটাতে চলে গেল। অর্জুন আপন মনে একটা গান গাইতে গাইতে এগোতে থাকলো। হঠাৎ একটা ডাকে থমকে দাঁড়িয়ে গিয়ে পিছন ফিরে অর্জুন দেখল একজন মাঝবয়সী লোক অর্জুনকে পিছন থেকে ডাকছে। লোকটা চাদর দিয়ে ওর মুখটা ঢেকে রেখে দিয়েছে, তাই মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। হাতে একটা লাঠি আছে ওনার। সেই লাঠির উপরে ভর দিয়ে লোকটি দাঁড়িয়ে আছে। দুটো চোখ অস্পষ্টভাবে দেখা যাচ্ছে, তবে সেই চোখে যেন এক ভয়ঙ্কর চাহনি। বেশিক্ষণ লোকটা চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না অর্জুন। চোখটা নামিয়ে নিল। বাবু, আপনি কলকাতা থেকে আসছেন তো? হ্যাঁ, আপনার কি নিতে আসার কথা আমাকে? হ্যাঁ, আমার পিছু পিছু আসুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। সম্ভবত এই লোকটার হয়তো নিতে আসার কথা ছিল অর্জুনকে। অর্জুন ওর পিছনে পিছনে চলতে থাকল। লোকটা একটু অদ্ভুত ধরনের। অর্জুন সদ্য ডাক্তারি পাশ করে এখানে পোস্টিং নিয়েছে। বাকিরা যখন কলকাতার বড় বড় হাসপাতালগুলোতে বিভিন্ন ডিপার্টমেন্টে কম্পিটিশনে ব্যস্ত, অর্জুন তখন এই গ্রামটাকেই চয়েস করে নিয়েছে। এই গ্রামটাতেই লুকিয়ে আছে যে অনেক রহস্য। ওকে যে সেই রহস্যগুলোর উৎস খুঁজে একের পর এক সমাধান করতে হবে। ওর মা জানে না যে অর্জুন এই রামনাথপুর গ্রামেই ডাক্তারি করতে এসেছে, তাহলে হয়তো কোনোদিন আসতেই দিত না। আপনাদের এই গ্রামটা রাতের পরে বেশ নির্জন হয়ে যায় দেখছি। হ্যাঁ বাবু, এইটা গ্রাম বাংলা তো, তাই ওই রকম মনে হয় আর কি। ওই চায়ের দোকানে যে লোকটা আছে না, ওই লোকটা কি পাগল নাকি? কেন বাবু? না না, ওকে জিজ্ঞাসা করলাম হাসপাতালটা কোন দিকে। ও আমাকে বলল আমি নাকি ফাজলামি করছি, আর আপনাকেও তো ওইদিকে আমি ফোনে পাচ্ছি না। না, আসলে এই গ্রামের লোকগুলো একটু অদ্ভুত ধরনের। মানে? এখানে কি ভূত আর কি মানুষ ধরতে পারবেন না। লোকটার শেষ কথাটায় অর্জুনের লোমকূপ যেন হঠাৎ খাড়া হয়ে উঠল। বেশ কয়েকটা গলিপথ পেরিয়ে অর্জুন ও বয়স্ক লোকটি উপস্থিত হল জঙ্গলে পরিপূর্ণ একটা ভাঙা চোরা পুরনো দোতলা বাড়ির সামনে। অর্জুন লোকটির দিকে তাকিয়ে বলল, এটা কোথায় আনলেন আমাকে মশাই? আপনি তো সরকারি হাসপাতাল খুঁজছিলেন, তাই প্রথমে এখানেই আনলাম আপনাকে। এইটা হলো আপনার ওই সরকারি হাসপাতাল। অর্জুনের চোখটা গিয়ে পড়ে এবার ওই পুরনো বাড়িটার একটা ভেঙে পড়ে যাওয়া বোর্ডের উপরে। লেখাটা অস্পষ্ট হয়ে গেলেও বোঝা যাচ্ছে ওতে লেখা আছে রামনাথপুর সরকারি গ্রামীণ হাসপাতাল। আপনার নামটা কি দাদা? আগে আমার নাম রমেশচন্দ্র দত্ত। লোকটা এবার অর্জুনকে দাঁড়াতে বলে হাসপাতালের ভিতরে কোথায় যেন চলে যায়। অর্জুন 10 মিনিট হলো একাই অন্ধকারে দাঁড়িয়ে আছে। মশার কামড়ে প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিল অর্জুন। হঠাৎ একটা ভ্যানের হর্ন বাজানোর শব্দ পেয়ে পিছন ফিরে দেখল সেই বয়স্ক লোকটি যে চায়ের দোকানে ছিল, সে ওর তার স্ত্রী ভ্যানে করে বাড়ি ফিরছে ওই পথে। এই যে ভাইয়া, এইদিকে শোনো। অর্জুন একটু বিরক্তি নিয়ে এবার বয়স্ক লোকটির কাছে যায়। বয়স্ক লোকটি অর্জুনের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নিয়ে বলল,
তুমি এই পুরনো পরিত্যক্ত হাসপাতালের সামনে কি করছো? আপনাকে তো জিজ্ঞাসা করলাম, আপনি তো হাসপাতালটা কোন দিকে তা কিছুতেই বললেন না। আগে আমি এই গ্রামে ডাক্তার হিসেবে নতুন জয়েন করেছি, তাই হাসপাতালটা দেখতে এসেছি। বাহ, সে তো দারুণ ব্যাপার। এইটা তো আপনি আমাকে আগে বলবেন যে আপনি আমাদের গ্রামের নতুন ডাক্তার। কিন্তু আপনাকে এই হাসপাতালের পথে নিয়ে এলো কে? রমেশচন্দ্র দত্ত, হ্যাঁ, এই নামে একজন মধ্যবয়স্ক লোক আমাকে এখানে নিয়ে এসেছেন। রমেশচন্দ্র? হ্যাঁ, এতে এরকম অবাক হওয়ার কি আছে? উনি তো আমাকে দাঁড়াতে বলে ওই হাসপাতালের ভিতরে ঢুকেছেন। উনি আসবেন হয়তো। আরে মশাই, ও বেঁচে থাকলে তারপরে তো আসবে আপনার কাছে। হ্যাঁ, উনি আবার কোন জন্মে মারা গেলেন? এই তো এতক্ষণ উনি আমার সঙ্গেই ছিলেন, দোস্তুর মতো কথা বলছিলেন। আরে ও তো কয়েক বছর আগেই ভয়ঙ্কর অসুখ করে মারা গেছে। মানে তাহলে আমি যাকে দেখলাম উনি কে? উনি হলেন রমেশচন্দ্র দত্তের প্রেতাত্মা। আপনি যখন একাই আপন মনে কথা বলতে বলতে ওই দিকটাতে এগিয়ে যাচ্ছিলেন, তখনই আমি বুঝতে পারি যে ব্যাপারটা বেশ গোলমালের দিকেই এগোচ্ছে। তখনই দোকান বন্ধ করে ভ্যান নিয়ে এই দিকটাতে আসি। বলা তো যায় না, যদি হাঁটতে হাঁটতে আপনি আবার গ্রামের কোণের পশ্চিমের মাঠটায় না চলে যান। কেন, পশ্চিমের মাঠে কি আছে? আপনি আমার ভ্যানে উঠে বসুন, না হলে আমাদের তিনজনকেই তেনাদের খপ্পরে পড়তে হবে। আমার সঙ্গে আমার বাড়ি চলুন, তখন সব কথা হবে। এখানে দাঁড়িয়ে আমি অত কথা আপনাকে বলতে পারবো না। এখন তাড়াতাড়ি বসুন আমার ভ্যানে, একদম দেরি করবেন না। তবে রমেশচন্দ্র মানুষ চেন, ও যখন তোমাকে এই পথে এনেছে তখন তোমার আগমনের পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। অর্জুন আর কথা বাড়ায় না, চুপচাপ বৃদ্ধ লোকটির ভ্যানে উঠে বসে। তবে অর্জুন এখনো যেন বিশ্বাস করে উঠতে পারছে না যে যে লোকটা ওর সঙ্গে এতক্ষণ কথা বলতে বলতে এলো সে কোনো রক্ত মাংসের মানুষ নয়, স্বয়ং প্রেতাত্মা। রাতে কলকাতার পরিবেশ আর এই গ্রাম বাংলার পরিবেশ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। কলকাতার রাতের পরিবেশ যেমন জমকালো আলো রোশনাইয়ে রঙিন, তখন এই গ্রাম বাংলার পরিবেশ রাতের অন্ধকারে ধূসর, নির্জন, মৃতপ্রায় নীহারিকা। অন্ধকারে জঙ্গল ও গাছপালাগুলোকে নেগেটিভ শক্তির উৎস বলে মনে হচ্ছে যেন অর্জুনের। জঙ্গলের পথটা পেরিয়ে ভ্যানটা এসে এবার থামল একটা একতলা পাকা বাড়ির সামনে। বৃদ্ধ ভ্যানে বসে হর্ন বাজাতেই বছর 25-এর একজন যুবতী ভ্যানের দিকটাতে এগিয়ে এলো। যুবতী বেশ সুন্দরী, গায়ের রং তামাটে, কোঁকড়ানো কালো কুচকুচে ঘন চুলগুলো কাঁধের একপাশে হেলানো। আর মেয়েটির শরীরের সবচেয়ে বড় আকর্ষণ হলো ওর গোলাপি ঠোঁটগুলো নিচে থাকা ছোট একখানা কালো তিল। লক্ষ্মী প্রতিমার মতো মুখটা মেয়েটার। অর্জুনের প্রথম দেখাতেই মেয়েটাকে বেশ ভালো লাগলো। এই যে বুড়ো আর বুড়ি, এত রাত হলো কেন? এইবার মেয়েটির নজর গিয়ে পড়ে অর্জুনের দিকে। ভ্রু কুঁচকে মেয়েটি অর্জুনের দিকে তাকিয়ে বলে, আপনি আবার কে মশাই? মেয়েটার কণ্ঠস্বরটাও বেশ মিষ্টি। অর্জুন মৃদু হেসে বলতে যাচ্ছিল যে ও এই গ্রামের সরকারি হাসপাতালের নতুন ডাক্তারবাবু। ঠিক তখনই বৃদ্ধ অর্জুনের মুখের কথা কেড়ে নিয়ে বলল, ও আমার বন্ধুর নাতি, কলকাতা থেকে আজকেই এসেছে। এই কথার পর অর্জুন বুঝতে পারে যে বৃদ্ধ তার ডাক্তার বলে পরিচয়টা লুকাতে চায়। কিন্তু কেন? অপরদিকে মেয়েটিও অর্জুনের দিকে সন্দেহজনকভাবে দেখতে লাগলো। অর্জুনের মনে এখনো অনেকগুলো প্রশ্ন একসাথে ঘুরপাক খাচ্ছে। অর্জুনের আতিথেয়তার কোনো রকম ত্রুটি কিন্তু এখানে আর হলো না। চায়ের দোকানে বৃদ্ধকে যতটা খারাপ ভেবেছিল ততটাই ভালো এই বৃদ্ধ। অর্জুন রাতের খাওয়া দাওয়া সেরে বৃদ্ধকে বলল, কাকাবাবু, আমার কিন্তু বারবার মনে হচ্ছে আপনি আমার কাছে এই গ্রামের ব্যাপারে অনেক কিছুই লুকিয়ে যাচ্ছেন। কিন্তু কেন কাকাবাবু? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থাকার পরে হাতের ইশারায় অর্জুনকে ওনার পিছনে পিছনে আসতে বলে। বৃদ্ধ নিজের ঘরে বসতে বলল অর্জুনকে। তারপর একটা বিড়ি ধরিয়ে সেই বিড়িটা শেষ করে ওই ঘরটার প্রথমে জানলা ও তারপরে দরজা বন্ধ করে বৃদ্ধ বলল, তুমি শহর কলকাতার লোক, তার উপরে আবার তরুণ ডাক্তার। জানি না তুমি আমার কথা বিশ্বাস করবে কি না, তবে বিশ্বাস যদি নাও করো
তাহলেও আমার কিছু এসে যায় না। তোমাকে সাবধান করা বড় হিসাবে আমার কর্তব্য, তাই করছি। বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণটাই নির্ভর করছে তোমার উপরে। কাকাবাবু, বিশ্বাস অবিশ্বাস পরের কথা। আপনি যখন আমাকে সাবধান করার জন্য কোনো একটা কথা বলছেন, তখন নিশ্চিত কোনো কারণ আছে সেই কথার পেছনে। আমি শুনতে চাই আপনার কথা। রামনাথপুর গ্রামটা ভয়ঙ্কর, হে, খুব ভয়ঙ্কর। এখানে ভূত পিশাচের উপদ্রব প্রচুর। এখানে ডাক্তার হয়ে থেকেও বিশেষ লাভ নেই তোমার। কেউ আসবে না ওই সরকারি হাসপাতালে। কেন আসবে না? সে অনেক কথা। আরে বলুন না আমাকে। আমার মুখে কথাগুলো শোনার পরে হয়তো তুমি আর থাকবে না আমাদের গ্রামে, ফিরে যাবে কলকাতায়। তা ভালো। আমি মনে করব যে একজন ডাক্তারের প্রাণ তো আমি বাঁচাতে পারলাম। এইটাই আমার পরম শান্তি এই বয়সে দাঁড়িয়ে। জানি না আপনি আমাকে কোন ঘটনার কথা বলবেন, তাও আমি একটাই কথা আপনাকে বলবো, আমি এই গ্রামেই থাকতে রাজি আছি। গ্রামবাসীদের সেবা করা আমার কর্তব্য, তা যতই বিপদের সম্মুখীন আমাকে হতে হোক না কেন। কিন্তু এই গ্রামের লোকেরা ডাক্তারখানাতে আসতে ভয় পায় যে, আর এখানে ডাক্তার এলে তার প্রাণটাও চলে যায় অকালে। এই গ্রামের লোকেরা আজব তন্ত্র মন্ত্র আর কুসংস্কারে বিশ্বাস। এই গ্রামের লোকেদের এক ভয়ঙ্কর রোগ হয়, আর সেই রোগী মানুষটাকে অর্ধমৃত অবস্থায় পশ্চিমের মাঠে ফেলে দেওয়া হয়। ওহ, সে কি ভয়ঙ্কর দৃশ্য! তা তোমাকে এক কথায় বুঝিয়ে বলা আমার পক্ষে সম্ভব নয়। কি রোগ সেটা? সারা শরীরে এক ভয়ঙ্কর ঘা। বৃদ্ধ আবার একটা বিড়ি ধরায়। তারপরে মিনিট খানেকের মতো চুপ করে থেকে অর্জুনকে বলে ওঠে, রমেশচন্দ্র দত্ত যে তোমাকে সঙ্গে করে নিয়ে এসেছে, সে আমার পরম পরিচিত, তা তুমি জানো? অর্জুন স্থির দৃষ্টিতে বৃদ্ধের দিকে তাকিয়ে থাকে। বৃদ্ধের চোখটা তখন ছলছলে হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই দুই চোখের দুই পার থেকে অশ্রুধারা গড়িয়ে পড়তে শুরু করল। বৃদ্ধ দু হাতে দুই চোখ মুছতে মুছতে বলল, ও আমার একমাত্র ছেলে ছিল। ওই ওই সরকারি হাসপাতালের কম্পাউন্ডার ছিল ও। বৃদ্ধ এইবার যেই ঘটনা বলতে শুরু করলো, তাতে কখনো শিউরে উঠল অর্জুন, কখনো ওর চোখ থেকে বেরিয়ে এলো জল, কারণ ওর সাথেও তো জড়িত রয়েছে সেই ঘটনা। প্রথম থেকেই বলি তোমাকে, আমার নাম বেনি মাধব দত্ত। আমাদের গ্রামের নাম রামনাথপুর হওয়ার কারণ হলো জমিদার রামনাথ বাবু। রামনাথ বাবু তখন ওই গ্রামের সুদক্ষ জমিদার। তাকে গ্রামবাসীরা অন্তর থেকে প্রচুর ভালোবাসত। সুখেই ছিল গ্রামবাসীরা। কিন্তু হঠাৎই এই গ্রামে দেখা দিল এক ভয়ঙ্কর রোগ। এই রোগের ফলে পুরো গ্রামে এক ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হলো। কিন্তু কোথা থেকে যে এই রোগের সৃষ্টি হলো তা কেউ জানে না। এই রোগটা হলে সারা শরীরে সৃষ্টি হয় ভয়ঙ্কর রকমের ঘা। এই ঘা প্রথমে মুখের ভিতরে ও জিভের উপরে হতো। তার কয়েকদিন পরে রোগীর হাতের উপরে চামড়ায় লাল লাল চুলকানির মতো বার হতো। চুলকালেই শুরু হতো বিপদ। নরম চামড়া আস্তে আস্তে উঠতে থাকতো। এরপর কিছুদিন যেতেই হাতের মাংস খসে খসে পড়তে থাকলো। এই রোগটা ছোঁয়াচে হওয়ার কারণে একই পরিবারের সকলের হতো। দেখতে দেখতে একটা পরিবার নিশ্চিহ্ন হয়ে যেত। এই রোগের হাত থেকে বাঁচার তখন প্রাথমিক উপায় ছিল গ্রামের বৃদ্ধ কবিরাজ। যে কবিরাজ তখন আবার ওই রোগে নিজেই আক্রান্ত। ফলে গ্রামবাসীরা মৃত্যু আসন্ন সেটা একরকম জেনে একে একে গ্রাম ছেড়ে কলকাতাতে পালিয়ে যেতে থাকলো। নিস্তার পেলেন না রামনাথ বাবু নিজেও। কয়েকদিনের মধ্যেই যেন গ্রামটা অভিশপ্ত হয়ে উঠল। চারিদিকে শুধুই হাহাকার। কলকাতাতে গিয়ে কলকাতা থেকে ডাক্তারবাবুদের এই গ্রামে নিয়ে আসার অনেক চেষ্টা করা হলো গ্রামবাসীর তরফে, কিন্তু কোনো ডাক্তার এই ভয়ঙ্কর রোগের কথা শুনে আসতে রাজি হলো না। বিখ্যাত ডাক্তাররা জানিয়ে দিল এই রোগের ঔষধ কি তা তাদের জানা নেই। উপায় না দেখে গ্রামের জমিদার রামনাথবাবুর একমাত্র পুত্র সন্তান রাজনাথবাবু শরণাপন্ন হল ভদ্রেশ্বর বাবার। তিনি ছিলেন একজন অঘরী তান্ত্রিক। তবে তার আগমন কিভাবে হলো ও তার প্রভাব কিভাবে গ্রামময় ছড়িয়ে পড়ল তা আমার পক্ষে বলা সম্ভব নয়। গ্রামের কেউ বলতেও পারবে না ওনার ব্যাপারে। তবে পুরো ঘটনাটা শোনার পরে তুমি বেশ কিছুটা অনুমান করতে পারবে।
ভদ্রেশ্বর বাবা এসেই শুরু করলেন তার তান্ত্রিক ক্রিয়াকলাপ। তবে গ্রামবাসীদের এক অভিশাপ থেকে বাঁচাতে গিয়ে তিনি কোথাও যেন মনে হয় আর একটা অভিশাপের দিকে একধাপ ঠেলে ফেলে দিয়েছিল গ্রামবাসীদের, যার সাজা এখনো পেয়েই চলেছে পুরো গ্রাম। ভদ্রেশ্বর বাবা রাজনাথ বাবুকে ডেকে পরিষ্কার বললেন, এই রোগ থেকে প্রতিকার সম্ভব, তবে এই রোগ থেকে বাঁচাতে পশ্চিম মাঠের ব্যবহার আমাকে করতে হবে। তোকে আগে কথা দিতে হবে, তারপর আমি পুরো ঘটনাটা কিন্তু তোকে বলবো, তাহলেই তোদের জীবিত রাখা সম্ভব। জমিদার বাবু উপায় না দেখে, কোনো কিছু না জেনেই কথা দিয়ে বসে ভদ্রেশ্বর বাবাকে। এবার থেকে যার এই ভয়ঙ্কর রোগ হবে তাকে আমার কাছে নিয়ে আসবি। আমি তার মুন্ডুটা প্রথমে কেটে কিছু তান্ত্রিক ক্রিয়াকলাপ করব, আর তারপরে ওই দেহটা পশ্চিমের ওই মাঠের মাটির তলায় পুঁতে দেব। কারণ ঈশ্বরকে ওই মাথাটা দান না করলে যে বড় সর্বনাশ হয়ে যাবে তোদের গ্রামের। কয়েকটা মুন্ডু মা ওই বলি রূপে পেলে আর এই রোগ তোদের গ্রামে বাসা বাঁধবে না, সমস্ত রোগ মুক্ত হয়ে যাবে। আমার প্রিয় বন্ধু রাশিদ জেলে রাতের বেলা গ্রামের কোণের ওই দিকের একটা পুকুরে জাল ফেলতে যাচ্ছিল, কিন্তু সেদিন যেন ওকে সত্যি মৃত্যু হাতছানি দিয়ে ডেকেছিল। না হলে কেউ যায় ওই পশ্চিমের মাঠের উপর দিয়ে? ও পুকুরে তাড়াতাড়ি যাওয়ার জন্য সেদিন পশ্চিমের মাঠের উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু ওর আর পুকুরে যাওয়া হয়নি। সেদিন সকালে ও রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ দেখেছিল গ্রামবাসীরা। সবাই বলেছিল এই কাজ মানুষ করতেই পারে না, ওর মাংস হাড় কিছুই আর অক্ষত ছিল না। আমার এখনো মনে আছে, ওকে আমরা কালো কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে গিয়েছিলাম পোড়াতে। ভদ্রেশ্বর বাবা স্পষ্ট জানায়, এই পশ্চিমের মাঠে যেন কেউ ভুলেও পা না দেয় রাতের অন্ধকারে। কিন্তু মানুষের কৌতূহল কি আর দমিয়ে রাখা যায়? এর মধ্যে বেশ কয়েকটা দিন কেটে গেছে। আমাদের এই গ্রামে একদিন কলকাতা থেকে ডাক্তারদের একটা দল এসে উপস্থিত হলো। তারা আমাদের প্রথমটায় ওই ভয়ঙ্কর গায়ের রোগটা সম্পর্কে সার্ভে করে ফিরে যাওয়ার পরে গ্রামে তৈরি হলো এক সরকারি হাসপাতাল, যে হাসপাতালে তুমি যাবে, যেটা তুমি দেখেছ। এরপর একদিন আমাদের গ্রামে পাঠানো হলো কলকাতা থেকে এক ডাক্তারকে। আমার ছেলে রমেশচন্দ্রের বয়সী হবে ডাক্তারটা। আমার একমাত্র ছেলে রমেশচন্দ্র দত্ত তখন গ্রামের গ্র্যাজুয়েশন করা ছেলে। ওকে ওই কলকাতা থেকে আসা ডাক্তারের দল কম্পাউন্ডার হিসেবে আগেই নিযুক্ত করে গেছিল। গ্রামে আগত নতুন ডাক্তারবাবুর নাম ছিল অসিত কুমার রায়। খুব ভদ্র ব্যবহার। আমার ছেলে রমেশচন্দ্র আর ডাক্তার অসিত দুজনে পরম বন্ধু হয়ে গেল। কিন্তু এই গ্রামের লোকেদের যে সাধারণ রোগ হয় না, হয় কেবলমাত্র ভয়ঙ্কর রোগ। প্রথম প্রথম ডাক্তারখানাতে লোকজন না এলেও ধীরে ধীরে লোকজন আসা শুরু করে আমার ছেলে রমেশচন্দ্রের প্রচারে। কিন্তু জমিদার বাবু ও ভদ্রেশ্বর বাবার ঘোর আপত্তি ছিল সরকারি এই হাসপাতালটাকে নিয়ে। তাদের বক্তব্য ছিল দরকারের সময় কোনো ডাক্তার কলকাতা থেকে আসেনি, কিন্তু এখন ভদ্রেশ্বর বাবার তান্ত্রিক ক্রিয়াকলাপে যখন চারিদিকটা শান্ত, তখন কেন আগমন ডাক্তারদের? এরপরেই ধীরে ধীরে হাসপাতালটা বন্ধ করার দিকে এক ধাপ অগ্রসর হয় জমিদার, ভদ্রেশ্বর বাবা ও গ্রামবাসীরা। এর মধ্যে একদিন এক রোগী সেই ভয়ঙ্কর রোগ নিয়ে ডাক্তার অসিতের কাছে আসে। কেঁদে বলে যে আমি বাঁচতে চাই, আমার প্রাণ গেলে আমার ছোট ছেলে মেয়েরা না খেয়ে মারা যাবে, আর আমি ভদ্রেশ্বর বাবার হাতেও প্রাণ দিতে চাই না, আপনারা আমাকে বাঁচান। আমার ছেলে রমেশচন্দ্র অসিতবাবু দুজনে মিলে ততদিনে একটা ঔষধ বানিয়ে ফেলেছে। ওদের দুজনের আপ্রাণ চেষ্টার ফলে ওই ঘা হওয়া ভয়ঙ্কর রোগীর প্রাণ রক্ষা পায়। আর সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছিল অদ্ভুতুরে কি সব ঘটনা। অসিত আমাদের এই ঘরেই থাকতো। এর মধ্যে কয়েকটা দিন কেটে গেছে। ঝড় আসার আগে যেমন চারিদিকটা শান্ত থাকে, ঠিক তেমন গভীর রাত তখন হঠাৎ আমার ছেলে রমেশচন্দ্রের রক্তবমি শুরু হলো একদিন। অসিতবাবু অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। সেদিন রমেশ শুধু এই বলে চিৎকার করেছিল যে ওরা আমাকে বাঁচতে দেবে না, শয়তানগুলো আমার দিকে তাকিয়ে হাসছে, দেখো। ওরা বলছে ওরা পশ্চিমের দিকে ওই গ্রামের মাঠের শয়তান। এত কাক ডাকছে কেন? হ্যাঁ, আমার চারপাশে আমার 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 কান ঝালাপালা করে দিচ্ছে। কাকুলোকে তাড়িয়ে দাও, কাকুলোকে তাড়িয়ে দাও। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, বাঁচাও আমাকে, আমাকে আমাকে বাঁচাও।
অসিতবাবু ওকে বাঁচাতে দৌড়ে কোথায় যেন গেলে, আর ফিরলেন না। তারপরে রমেশচন্দ্র সেদিন রাতেই মারা গেল। আমি ছুটে গেছিলাম বাবা ভদ্রেশ্বরের কাছে, না, তাকে আমি আর পাইনি। পরে খবর নিয়ে জেনেছিলাম ডাক্তারবাবু পশ্চিমে ওই মাঠের দিকে ছুটে গেছিল, কিন্তু কেন যে ওই দিকে তিনি গেছিলেন তা কেউ জানি না আমরা। তারপর থেকেই তিনি নিরুদ্দেশ। এরপর আর এক ডাক্তারবাবু এই গ্রামে এসেছে, কিন্তু তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ওই পশ্চিমের মাঠের মধ্যে। গ্রামবাসীদের শত বারণ সত্ত্বেও তিনি নাকি গেছিলেন পশ্চিমের মাঠের মধ্যে। এই গ্রামে রয়েছে ভূত পিশাচদের ভয়ঙ্কর উপদ্রব। এরপর থেকে আর কোনো ডাক্তার এই গ্রামে আসেন। রোগ হলে মানুষ ছোটে ওই ভদ্রেশ্বর বাবার কাছে। দেখো বাবা, তুমি আমার নাতির বয়স, তুমি এখানে থেকো না বাবা, থেকো না, কলকাতায় ফিরে যাও। এখানে প্রতি পদক্ষেপে বিপদ লুকিয়ে আছে। জানি না এই গ্রাম আবার কবে মুক্তি পাবে এই ভয়ঙ্কর অভিশাপ থেকে। অর্জুনের চোখে জল দেখে বৃদ্ধ বলল, কি হে, তোমার চোখে জল কেন? অর্জুন চোখটা মুছতে মুছতে বলল, ক্ষতি আমাদের দুজনেরই হয়েছিল সেদিন। আপনি সন্তানহারা হয়েছিলেন আর আমি পিতৃহারা। হ্যাঁ, আর আমি সেই কারণেই আপনাদের গ্রামে এসেছি। আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে এই গ্রামে রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য নরহত্যা করা হয়। এইটা বন্ধ করা খুব প্রয়োজন। আমি এইসব বন্ধ করে তারপরেই এখান থেকে যাব। সকালে সরাসরি লোকটি এসেছিল দত্তমশাইয়ের বাড়িতে, যেই লোকটির অর্জুনকে বাস স্ট্যান্ড থেকে আনতে যাবার কথা ছিল। তাকে অর্জুন রীতিমতো ধমক দিয়েছে। সকালে লোকটি জঙ্গল পরিষ্কার করে হাসপাতালটাকে সুস্থ সবল বানিয়ে দিয়েছে। অর্জুনকে বৃদ্ধ তার বাড়িতেই এখন থাকতে বলেছে। তখন রাত হয়ে গেছে। অর্জুন হাসপাতালের বিভিন্ন পুরনো ফাইলগুলো ঘেঁটে দেখছিল। বেশ কয়েকটা ফাইলে এই রোগটা সম্পর্কে ওর বাবা অসিত বেশ কিছুটা রিসার্চ করে রেখে গেছে। অর্জুন বেশ কয়েকটি ফাইলকে আলাদা করে রেখে দিল। ঘরে নিয়ে গিয়ে ও সারা রাত পড়বে ফাইলগুলো। হঠাৎ একটা ফ্যাঁস ফ্যাঁসে কর্কশ ডাকে অর্জুন প্রায় চমকে উঠল। আপনি কি গ্রামের নতুন ডাক্তার? বৃদ্ধার দিকে তাকিয়ে চমকে উঠেছিল অর্জুন। বৃদ্ধার অধিকাংশ দাঁত নেই। সেই ফোকলা দাঁতগুলোর আড়ালের হাসি যেন কুটিলতায় ভরা। চোখ দুটো ঘন টকটকে লাল, দীর্ঘকায় বেঁকানো নাক, শীর্ণ কায়া মুক্ত কেশী বৃদ্ধা মহিলাকে যেন অলৌকিক দেখাচ্ছে তার কাঁধে থাকা নোংরা কাকটা থাকাতে। অর্জুন নিজেকে সংযত করে বলল, আগে হ্যাঁ, আমি নতুন ডাক্তার, বলুন আপনার কি হয়েছে? বৃদ্ধার অট্টহাসিতে যেন এবার চারিদিকটা ফেটে পড়ল। সেই হাসি যেন কানে তালা ধরায়। এত কর্কশ কণ্ঠ আর এইরকম ভয়ঙ্কর হাসি হয়তো কোনো মানুষের হতেই পারে না। ভিতরে ভিতরে এক অদ্ভুত যন্ত্রণা ও অস্বস্তি অনুভব করল অর্জুন। তারপর আস্তে আস্তে চোখ বন্ধ করে ফেলে অর্জুন। চারদিকটা ধোঁয়ায় ঢাকা পড়ে যায় কুয়াশার মতো। প্রতিধ্বনিত হয় কয়েক হাজার কাকের শব্দ। অর্জুনের কানে আসে বেশ কয়েকটা শব্দ। আমার আবার কি হবে রে পাগলা? হবে তো তোর। সময় থাকতে থাকতে পালা এখান থেকে, পালা তাড়াতাড়ি। অর্জুন চোখটা ধীরে ধীরে খুলল। তখন রাত 8টা বাজে। কোথাও কেউ নেই। সেই ভয়ঙ্কর দর্শন বৃদ্ধাও নেই। পকেট থেকে ফোন বার করেই দেখল ইতিমধ্যে বেণীমাধববাবু ওকে 3 বার ফোন করে ফেলেছে। ঘুরিয়ে ফোন করতেই শোনা গেল নারী কণ্ঠ। ওনার নাতনি ফোনটা ধরেছে। বেণীমাধব বাবু? আমতা আমতা করে বলে অর্জুন। ফোনের ওপার থেকে মিষ্টি অথচ ঝাঁঝালো কণ্ঠে মেয়েটি বলল, আর কি, দাদু একা একাই সাইকেল নিয়ে গেছে আপনার হাসপাতালের ওইদিকে। আপনি মশাই কেমন ডাক্তার বলুন তো?
ফোনটা তো ধরবেন। একটাও রুগী আসে না হাসপাতালে। বেকার বেকার আমার বুড়োটা ছুটলো আপনাকে আনতে। আগে তো বললেনও না যে আপনি এই গ্রামের ডাক্তার। ডাক্তারগুলোই মনে হয় যেন এইরকম। আমার বাপটাকেও বাঁচাতে পারেনি আগের একজন ডাক্তার, এবার দেখছি আমার ঠাকুরদাকে বিপদে ফেলবেন আপনি। অদ্ভুত লোকজন। ফোনটা কেটে গেছে ইতিমধ্যে। হাসপাতালের কাঠের দরজা খোলাই ছিল। দ্রুত পায়ে ভিতরে ঢুকে এলেন বেনি মাধব দত্ত। তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। ঘেমেও গেছেন। কি গো ভাই, হ্যাঁ রাত হয়েছে, এদিকে তুমি ফোনটাও তুলছিলে না কেন? কি ব্যাপার? চিন্তায় চিন্তায় আমি নিজেই সাইকেল চালিয়ে চলে এলাম। অর্জুন কি বলবে ঠিক বুঝে উঠতে পারল না। বলবে কি সদ্য আগত অলৌকিক ওই বৃদ্ধার কথা? তবে সম্ভবত ও নিজে স্বপ্ন দেখছিল বলে ওর মনে হলো। তবে ও বৃদ্ধ বেণীমাধববাবুকে পাল্টা প্রশ্ন করে। আচ্ছা, আপনাদের গ্রামে এইরকম কোনো বৃদ্ধা আছে যে কাককে পোষ মানায়? বেণীমাধব কৌতূহলী চোখে অর্জুনের দিকে তাকিয়ে বলল, কাক? বৃদ্ধা? তোমার কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝলাম না। সে আবার কে? অর্জুন এইবার পুরো ব্যাপারটা লুকিয়ে গিয়ে বলে, আজ আসলে একজন বৃদ্ধা রুগী এসেছিলেন ডাক্তার দেখাতে। ওনার কাঁধে একটা কাক ছিল, তাই আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে এই রকম কেউ আপনাদের গ্রামে আছে কিনা। বেণীমাধববাবু এবার চেয়ারটা টেনে ধপ করে বসে পড়ে। তারপর ভয়ার্ত কণ্ঠে বলে, হ্যাঁ, আমার ছেলে রমেশচন্দ্র মৃত্যুর আগে এইরকম একজনের কথা বলেছিল। আমরা তাকে দেখতে পাইনি, কিন্তু মৃত্যুর আগে ও দেখেছিল। তুমি হাসপাতালটা বন্ধ করে তাড়াতাড়ি চলো, এখানে থাকাটা ঠিক হবে না। চলো। বেণীমাধবকে পিছনে বসতে বলে নিজেই সাইকেল চালিয়ে পথ চলছিল অর্জুন। অর্জুনের যেন এবার সত্যি ভয় লাগতে শুরু করেছে। এই গ্রামে সত্যিই তাহলে অনেক রহস্য লুকিয়ে আছে। দালানের উপর দাঁড়িয়ে রয়েছে বেণীমাধব বাবুর নাতনি। ওর নাম রুক্মিণী। অর্জুনের উপরে বেশ রেগে আছে আজ। বেণীমাধব বাবু ওকে ভালোবেসে ডাকে রুকু। অর্জুনের যেন সত্যি ভালো লাগে মেয়েটাকে। মেয়েটাও মাঝে মাঝে ওর দিকে লাজুক দৃষ্টিতে তাকিয়ে হাসে। তখন গভীর রাত। অর্জুন গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ঝিঝি পোকার শব্দটা ছাপিয়ে আর একটা শব্দ ধরা দিল ওর কানে। দূরে কোথাও শেয়াল ডেকে উঠল। বিছানায় উঠে বসল অর্জুন। শব্দটা মন দিয়ে লক্ষ্য করতে থাকলো কিছুক্ষণ। হ্যাঁ, একটা ভয়ঙ্কর গোঙানির শব্দ শোনা যাচ্ছে। এত রাতে কে এইরকম ভাবে শব্দ করছে? শব্দটা বারান্দা থেকে আসছে। অর্জুনকে বেণীমাধববাবু যেই ঘরটায় থাকতে দিয়েছে তার জানলাটা বারান্দা বরাবর, তাই দরজা না খুলে জানলাই খুলল অর্জুন। এরপর অর্জুন নিজের চোখে যে দৃশ্য দেখল তা হয়তো জীবনেও ভুলতে পারবে না। অর্জুন এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ঠকঠক করে কাঁপতে শুরু করল। একটা ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে বারান্দার চারদিকটাতে। দেহ বলাটাও এক প্রকার ভুল, আবার অশরীরীয় বলা চলে না। দেহের উপরের অংশ আছে পিশাচটার, কিন্তু কোমর থেকে পা পর্যন্ত কোনো অংশই নেই। অন্ধকারেও স্পষ্ট বোঝা যাচ্ছে যে ক্ষতবিক্ষত দুটো হাতে বারান্দা ময় ঘুরে বেড়াচ্ছে। কেউ যেন ওকে ছেড়ে দিয়ে গেছে এখানে। রক্তাক্ত হয়ে উঠছে বারান্দাটা। চিৎকার করে উঠতে গিয়েও দু হাতে মুখটা চেপে ধরে বসে পড়ল অর্জুন। এই দৃশ্য আর সহ্য করতে না পেরে জানলাটা বন্ধ করে দিল সে। গোঙানির শব্দটা তখনও স্পষ্ট শোনা যাচ্ছে। সারা রাত বিছানার উপরেই বসে থাকলো অর্জুন। সকালবেলা শোনা গেল রুক্মিণীর চিৎকার। অর্জুনের বুঝতে বাকি রইল না যে রুক্মিণী কেন এইভাবে চিৎকার করে উঠল। অর্জুন দরজা খুলে দেখল বারান্দাটা রক্তে পরিপূর্ণ হয়ে আছে। প্রতিদিনের মতো আজ ভোরবেলা উঠে বারান্দা ঝাড় দিতে গিয়ে এই দৃশ্য দেখে রুক্মিণীর চিৎকার করাটা স্বাভাবিক। ইতিমধ্যে বেণীমাধব বাবু ও ওনার স্ত্রী বারান্দায় এসে হাজির হয়েছে।
বেণীমাধব বিস্ফারিত চোখে প্রথমে বারান্দার দিকে তাকালো, তারপর ঠকঠক করে কাঁপতে থাকল। বৃদ্ধা রক্ত এই কথাটা অস্পষ্ট বলেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। সরকারি হাসপাতালে বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয়। ভয়ঙ্কর এই দৃশ্য দেখে প্রেশারটা একটু বেড়ে যাবার কারণে এই বিপদ। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। বৃদ্ধ বেণীমাধব বাবু প্রথমে ঘাবড়ে গেলেও এখন পুরোপুরি স্বাভাবিক। অর্জুনকে বৃদ্ধ বেণীমাধব চিন্তিত কণ্ঠে বলল, কাল রাতে তুমি কিছু টের পেয়েছো? মানে তুমি যেই ঘরটাতে থাকো ওইটা তো বারান্দার সামনে। অর্জুন কোনো কথা বলে না, চুপ করে থাকে মিনিট খানেকের জন্য। তারপর প্রসঙ্গটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আসলে এই হাসপাতালে আমার সঙ্গে একজন নার্স লাগতো, মানে ওই আমাকে একটু হেল্প করার জন্য আর কি। কারণ কয়েকটা দিন পরেই তো হয়তো রুগী আসা শুরু হবে প্রচুর পরিমাণে। আমি তো এই গ্রামের কাউকে ঠিক চিনিও না। আপনার নাতনি রুক্মিণী কথায় কথায় আমাকে বলেছিল যে ও নাকি কলকাতায় নার্সের ট্রেনিং করেছে, তো ওকে যদি। সে এত কিন্তু কিন্তু করার কি আছে? তুমি ওকে নার্স হিসেবে রাখতেই পারো, আমার কোনো আপত্তি নেই। তবে আমার একটা জায়গাতে আপত্তি আছে। নিঃসংকোচে বলুন আমাকে। আমার একমাত্র নাতনিটাকে দিনের আলো থাকতে থাকতে বাড়িতে ফিরিয়ে দিতে হবে, সে তুমি যত রাত পর্যন্ত ভিতরে থাকো না কেন। অর্জুন রাজি হয়ে যায়। সত্যি কথা বলতে রুক্মিণীকে কাছে না দেখতে পেলে অর্জুনের মনটা বেশ খারাপ হয়ে যায়। একাকিত্ব ওকে গ্রাস করে। নিজের মায়ের প্রতি যতটা টান, ঠিক ততটাই টান অনুভব করে অর্জুন রুক্মিণীর সুন্দর মুখের মিষ্টি হাসিটা একবার দেখার জন্য। রুক্মিণীও এখন ওকে দেখলে একটা লাজুক হাসি হাসে। অর্জুন কিছুটা অনুমান করতে পারে যে মেয়েটাও তার প্রতি একটা টান অনুভব করে। ইতিমধ্যে বেশ কয়েকটা দিন কেটে গেছে। গ্রামের কয়েকজনের মধ্যে আসে অর্জুনের কাছে ডাক্তার দেখাতে। অর্জুন সযত্নে ওদের চিকিৎসাও করে। কলকাতা থেকে ঔষধ আসতে শুরু করেছে, তবে প্রত্যেকটা রোগীর মুখে একটাই কথা, তাদের বিশ্বাস এই গ্রামটাকে রক্ষা করে চলেছে স্বয়ং ঈশ্বরের দূত ভদ্রেশ্বর বাবা। ওদের কথা হলো ভদ্রেশ্বর বাবা না থাকলে পুরো গ্রামটা হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়ত। অর্জুন মাঝে মধ্যে ওদের আজগুবি ভূতের গল্প শুনে হাসে। এক একজন এক এক রকম করে গল্প বলে। তাদের ঝুলিতে জমা পড়ে রয়েছে অলৌকিক গল্পের ভান্ডার। অর্জুন মাঝে মধ্যে উপভোগ করে সেই সব গল্প। আজ অর্জুন যখন রোগী দেখছিল, হঠাৎ একজন লম্বা দৈত্যাকৃতির বিশাল শরীর নিয়ে অর্জুনের সামনে হাজির হল বছর 25-এর একজন যুবক। ব্যায়াম করা শরীর, গলার স্বর বেশ দৃঢ়। আজ কিছুক্ষণ পরে জমিদার বাবু ও ভদ্রেশ্বর বাবা আসবেন, ওই সময় কোনো রুগী দেখবেন না। অর্জুন সম্মতি জানালে ছেলেটি চলে যায়। রুক্মিণীকে আজ বেশ ভীত দেখাচ্ছে। কেন যে ওকে এতটা ভীত দেখাচ্ছে সেটা বুঝতে পারল না অর্জুন। সে আগ বাড়িয়ে জিজ্ঞেস করল না ভয়ের কারণ। মাঝে কিছুটা সময় কেটে গেছে। হাত ঘড়িটা দেখল অর্জুন। সূর্য অস্ত যাবার সময় হয়ে এসেছে। এবার পাখিরা বাসায় ফিরছে। আর কিছুক্ষণের মধ্যেই গ্রামটা নির্জন হয়ে যাবে। অর্জুন রুক্মিণীকে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু রুক্মিণী যেন কিছুতেই রাজি হয় না। সে বারবার অর্জুনকে সাবধান করছে। ওরা যখন ওদের নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখন জমিদার রাজনাথ ও ভদ্রেশ্বর বাবার আগমন ঘটে গ্রামের একমাত্র সরকারি হাসপাতালে। রাজনাথের বর্ণনা আর 5টা জমিদারের মতোই বলা চলে, তবে ভদ্রেশ্বরকে দেখে অর্জুনের বুকটা যেন ছ্যাঁত করে উঠল। সারা গায়ে ভস্য, গলায় 10 থেকে 15টা মালা এবং 2 হাতেই রয়েছে রুদ্রাক্ষের মোটা মালা। চোখগুলো টকটকে লাল। গাঁজা সেবনে তখনও তিনি লিপ্ত। হাতে গাঁজার কলকেটা রয়েছে। ঝিমিয়ে রয়েছে ভদ্রেশ্বর। প্রথম মুখ খোলেন জমিদার বাবু।
ডাক্তার, তোর নাম কি হে? আগে অর্জুন রায় স্যার। তা কলকাতা ছেড়ে এই গ্রামে কেন বাবা? এই গ্রামে যখন একটা সরকারি হাসপাতাল আছে তখন ডাক্তার তো থাকতেই হয়। তা হয় বটে, তবে ওইসব জ্বর জ্বালা বাদ দিয়ে আমাদের গ্রামে যে ধরনের রোগ হয় তা সারানো তো তোমার কম্য নয় বাবা। মানে? মানে খুব স্পষ্ট, এই গ্রামের লোকেদের ভূতে ধরে রোজ, তা তুমি কোনো দিনও সারাতে পারবে না। সেই বিদ্যে তোমার জানা নেই যে এই রোগের শিকার হয়েছে অনেকে, তাই তো রাতের অন্ধকারে গ্রামের মানুষগুলো আর রাস্তায় বের হয় না। আর পশ্চিমের মাঠে তো ভুলেও যেও না। তা শুনলাম তুমি বেনি মাধবের বাড়ি আছো নাকি? ও তোমাকে তো সব বলেছে নিশ্চয়ই। তা ভালো থেকো, তবে আগের ডাক্তারদের মতো বেশি মাথা খাটাতে যেও না, তাতে তোমার চরম বিপদ হতে পারে বলে দিলুম। এই ভদ্রেশ্বর বাবাকে মান্য করে চলো। আসলে পুরো গ্রামের গ্রামবাসীরা বাবাকেই এই গ্রামের ঈশ্বর হিসেবে মানে। আজ রাতে 10টার আগে তৈরি থেকো, তোমাকে নিয়ে আমি একটু বাবার আশ্রমে যাব। তোমাকে বাবার কাছে নিয়ে গিয়ে বাবার আশ্রমের চিকিৎসা পদ্ধতিটা একবার দেখিয়ে নিয়ে আসব। কথাটা শেষ করে চেয়ার থেকে উঠে পড়ে জমিদার বাবু। জমিদার বাবুর দুটি হাতের আঙুলের প্রত্যেকটিতে বিভিন্ন রঙের পাথরের আংটি, হাতে একটি লাঠি, লাঠির মাথার উপরটা রূপো দিয়ে সুন্দর একটা কারুকার্য করা। জমিদার বাবু গাড়িতে গিয়ে বসেন। ভদ্রেশ্বর বাবা একবার নেশাগ্রস্ত চোখে তাকায় অর্জুনের দিকে, তারপর ফিরে যায় গাড়িতে। তার দৃষ্টিভঙ্গি যেন অর্জুনকে একটা ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত দিয়ে গেল। আজ রাত 10টার পরে জমিদার বাবু ওনার কাছে যেতে বললেন, ভদ্রেশ্বর বাবার কাছে নিয়ে যাবেন বললেন। কিন্তু তার কাছে কেন নিয়ে যাবেন তা বোধগম্য হল না অর্জুনের। রুক্মিণীর মুখ এদিকে শুকিয়ে গেছে। কি হলো? তোমার মুখটা ওই রকম শুকিয়ে গেছে কেন? জানি না, জানেন, খুব ভয় হচ্ছে। কিসের ভয়? ওই ভদ্রেশ্বর বাবা টেরাটা ভূত আর পিশাচদের উপদ্রবে ভরা। আমাদের গ্রামে যারাই কোনো কারণবশত রাতের অন্ধকারে বের হয় তাদেরকেই ভূতে ধরে। রাত 10টার পরে তখন ভদ্রেশ্বর বাবার ওই আশ্রমে নিয়ে গিয়ে ভূত ছাড়ানো হয়। এই দৃশ্য আপনি সহ্য করতে পারবেন না। অনেকেই পারে না, পালিয়ে আসে। আপনি বলে দিন যে আপনার শরীরটা ভালো নেই, আপনি যেতে পারবেন না। কেন? আমাকে দেখে কি তোমার খুব ভীতু বলে মনে হয়? না, তা হয় না, তবে এই গ্রামে এমন কিছু ঘটে যা সাহসী মানুষের হৃদয়কেও দুর্বল করে দেওয়ার জন্য যথেষ্ট। আমি আপনার ভালোর জন্যই বলছি, আপনি ওখানে যাওয়াটা কোনোভাবে এড়িয়ে চলুন। ওটা ভূত প্রেতাত্মাদের আশ্রম। তখন রাত 9:30 হবে। জমিদার বাবুর গাড়িটা এসে উপস্থিত হল বেনি মাধব বাবুর বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে অর্জুনকে ডাকতে এলো সেই দৈত্যাকৃতির ছেলেটি, যে আগের দিন হাসপাতালে গিয়েছিল। অর্জুন জমিদার বাবুর গাড়িতে গিয়ে বসল। গ্রামের চারদিকটা এখন বেশ নির্জন। দূরে নিশাচর পাখি ও শিয়ালের ডাক পরিবেশটাকে যেন আরো ভয়ঙ্কর করে তুলেছে। রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই। রাতের অন্ধকার ও নির্জনতাকে দূরে সরিয়ে গাড়িটা দুই পাড়ে জঙ্গলের মাঝের রাস্তা পেরিয়ে একটা আশ্রমের সামনে থামল। অন্ধকার পরিবেশে আশ্রমটাকে স্পষ্ট বোঝা না গেলেও আশ্রমটাতে অনেক মানুষের আগমন ঘটেছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। অনেকের আওয়াজ শোনা যাচ্ছে। জমিদার বাবু এইবার অর্জুনের কাঁধে হাত রেখে বললেন, এই গ্রামের লোকেদের দুটোই রোগ হয় জানো, একটা হলো ভূতে ধরা, আর একটা হলো ক্ষত বিক্ষত ঘা হওয়া। এ দুটো রোগ তোমার পক্ষে নির্মূল করা সম্ভব নয় বাবা। তাই তোমাকে বাবার হাসপাতালটা দেখাতে নিয়ে এলুম। দেখো এখানে কিভাবে চিকিৎসা হয়। তবে মনে সাহসটা কিন্তু ধরে রাখতে হবে।
অর্জুনের মাথাটা গরম হয়ে যায় হঠাৎ। জমিদার বাবু শুধু কথায় কথায় অর্জুনকে এইটা বুঝিয়ে দিতে চাইছে যে এই গ্রামে ওর মতো ডাক্তারের দরকার নেই। তবে অর্জুন কিছুই বলে উঠতে পারে না। ও পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করতে চায়। অর্জুন জমিদার বাবুর পিছনে পিছনে চলতে থাকলো। এইবার অর্জুনের বেশ ভয় করতে শুরু করেছে। আশ্রমের সামনে এত মানুষের জটলার কারণ এতক্ষণে অর্জুন বুঝতে পারল। এদের মধ্যে কেউ এখন সুস্থ নয়, এদের উপর অশরীরীরা ভর করেছে। তাদের মধ্যে মেয়ে, বুড়ো, বাচ্চা সকলেই আছে প্রায়, আর আছে তাদের পরিবারের লোকজন। কোথাও মেয়েরা খোলা চুলে মাথা দোলাচ্ছে আর ভয়ঙ্কর রকমের চিৎকার করছে। একজন থুরথুরে বয়স্ক লোক, যার চলার মতো ক্ষমতা হবার কথা নয়, তাকে শিকল দিয়ে একটা বট গাছের সঙ্গে বেঁধে রাখার পরেও গাছটাকে মাটি থেকে তুলে আনার অপরিসীম চেষ্টা সে চালাচ্ছে, এবং তাতে সে কিছুটা হলেও সফল হচ্ছে। আর একটা ছোট শিশু, ওর মুখ থেকে বের হয়ে আসছে একটা প্রাপ্তবয়স্ক মানুষের কণ্ঠ। নিজের মতো সে বিড়বিড় করে চলেছে। হ্যাঁ, এইটা সত্যি কথা যে এইসব রোগের চিকিৎসা ডাক্তারি শাস্ত্রে নেই। তবে রোগের চিকিৎসার নামে মানুষ হত্যা, সেটাও তো মেনে নেওয়া চলে না। অর্জুনের লোমকূপটা ভয়ে খাড়া হয়ে উঠেছে, গলা শুকিয়ে আসছে। এইসব দৃশ্য সহ্য করা ওর পক্ষে যেন একটু কঠিন হয়ে পড়ছে। অবশেষে নিজেকে কিছুটা সংযত করে নেওয়ার চেষ্টা করে অর্জুন। ডাক্তার, ভয় ভয় লাগছে নাকি এবার? না না, ভয় লাগছে না, তবে একটু অবাক হচ্ছি এইসব দৃশ্য দেখে। দাঁড়াও, এইবার তো তোমাকে ভিতরে নিয়ে গিয়ে মেন রুগীকে দেখাবো। আর চিকিৎসা করবেন বাবা, এটা তোমাকে কিন্তু সহ্য করে নিতে হবে। বাবা তোমাকে সেই রোগের চিকিৎসা দেখাবেন বলে আমাকে নিয়ে গিয়েছিলেন তোমার সরকারি হাসপাতালে। অর্জুন কিছুটা হলেও অনুমান করে নিতে পারে যে জমিদার কোন চিকিৎসার কথা বলছে অর্জুনকে। তবে অর্জুন মুখে কিছু বলে না, চুপচাপ জমিদার বাবুর পিছন পিছনে আশ্রমের ভিতরে প্রবেশ করে। আশ্রমটা দেখতে রাজপ্রাসাদের মতো। সাদা পাথর দিয়ে তৈরি করা এই রাজপ্রাসাদ যেন সব কিছুর ঊর্ধ্বে। বিশাল দালান, 8 কক্ষ বিশিষ্ট 2 তলা আশ্রমটা। দেওয়ালের গায়ে কোথাও হরে কৃষ্ণ হরে নাম, তো কোথাও আবার ওম চিহ্নতে ও বিভিন্ন সংস্কৃত মন্ত্রে পরিপূর্ণ হয়ে আছে। সিঁড়ি বেয়ে দোতলাতে পৌঁছাতেই একটা চিৎকারের শব্দ ভেসে আসে। ঘরটার ভিতরে প্রবেশ করতেই অর্জুনের গাটা যেন গুলিয়ে আসে। ঘরটা সম্পূর্ণ নোংরা, চারদিকে এঁটো, মাছের কাঁটা আর মাংসের হাড় পড়ে আছে। বেশ কয়েকটা জায়গায় শুকিয়ে যাওয়া রক্তের ছাপ রয়েছে। তান্ত্রিক ক্রিয়াকলাপ চলছে সম্ভবত। সামনে একজন দেবী মূর্তি রাখা রয়েছে। লাল ফুলে আচ্ছাদিত হওয়ার কারণে এইটা কোন দেবী তা কিছুতেই বোঝা গেল না। আর সবচেয়ে ভয়ঙ্কর ও আশ্চর্যকর দৃশ্য হল, একজন মানুষকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে মূর্তিটার সামনে। অর্জুন লক্ষ্য করতে থাকে পুরো ব্যাপারটা। মানুষটা যন্ত্রণায় ছটফট করে চলেছে তখনও। ওর সারা শরীরে পরিপূর্ণ হয়ে রয়েছে ভয়ঙ্কর রকমের ঘা। অর্জুন সচক্ষে দেখছে এই ঘা। লোকটার গা থেকে একটা বিশ্রী রকমের গন্ধ বার হচ্ছে। কুকুরের গায়ে ঘা হলে যেরকম গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে, ঠিক সেই রকম একটা গন্ধ ছড়িয়ে পড়ছে। অর্জুন চাপা স্বরে জমিদার বাবুকে বলল, এইসব কি দেখাচ্ছেন আপনি আমাকে? আমি বাড়ি যেতে চাই। জমিদার চুপ করে থাকে, অর্জুনের প্রশ্নের কোনো রকম উত্তর না দিয়ে। অর্জুন জমিদারের মুখের দিকে তাকিয়ে দেখে ওনার মুখে এইসব ভয়ঙ্কর বিষয়ের কোনো রকম ছাপ পড়েনি। উনি মন্ত্রমুগ্ধের মতো পুরো ব্যাপারটার মজা নিচ্ছেন যেন। অর্জুনের ততক্ষণে হাত পা কাঁপছে। ভদ্রেশ্বর বাবার হাতে একটা সিঁদুর মাখানো তলোয়ার দেখা দিল। বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ নির্জন পরিবেশটাকে অলৌকিক আবরণে আবৃত করে ফেলেছে। এবার
ভদ্রেশ্বর পা তুলে দিল ওই ঘা হওয়া রুগীটার গায়ে। তারপর সেই সিঁদুর মাখা তলোয়ারটা তুলে ধরল ওর মাথা বরাবর। তারপর সেই দৃশ্য দেখার জন্য একদম প্রস্তুত ছিল না অর্জুন। এই দৃশ্য হয়তো কোনো স্বাভাবিক মানুষের পক্ষে দেখাটাও অসম্ভব। তাই অর্জুন নিজের 2 হাতে ওর মুখটা ঢেকে ফেলল। তারপর একটা ভয়ঙ্কর চিৎকার। অর্জুন ওর হাতের একটা ফাঁকা অংশ থেকে দেখতে পেল যে লোকটা যন্ত্রণায় ছটফট করছে। ওর মাথার অংশটা এখন ভদ্রেশ্বর বাবার হাতে। তা থেকে চুইয়ে পড়ছে লাল টকটকে গাঢ় রক্ত। ঠিক তখনই অর্জুনের বেশ গরম লাগতে শুরু করলো। ও সারা শরীর ঘামে ভিজে গেছে। চারদিকটা যেন নিমেষে অন্ধকারে হারিয়ে গেল। অদৃশ্য অশুভ শক্তির উৎপত্তির সৃষ্টি হলো। অর্জুন দেখতে পেল একটা কঙ্কালের আবির্ভাব ঘটেছে ওই ভদ্রেশ্বরের পাশে। চুঁইয়ে পড়া টাটকা রক্ত সে পান করে নিচ্ছে তার বিশাল লম্বা জিহ্বা দিয়ে। এরপর একটা কঙ্কাল থেকে 10টা, তারপর একে একে 20টা কঙ্কালের আবির্ভাব ঘটল সেখানে। রক্তপানের চুকচুক শব্দ আর অশরীরীদের উল্লাসে ভরে গেল চতুর্দিকটা। অর্জুন এইসব দৃশ্য আর সহ্য করতে পারল না। এবার শয়তানগুলো হয়তো দেহটা টেনে নিয়ে যাবে পশ্চিমের মাঠে। অর্জুন আর থাকতে পারল না, ছুটতে থাকলো প্রাণপণে। তখন সকাল হয়েছে। অর্জুন সরকারি হাসপাতালে চলে এসেছে ওখান থেকে ছুটে। অত রাতে বেণীমাধব বাবুর বাড়ি যাওয়াটাও সঠিক বলে মনে করেনি। কালকে সেই ভয়ঙ্কর ঘটনা এখনো যেন দুটো চোখের সামনে ভেসে উঠছে ওর। চোখ ঘুমে বুজে আসছে, কিন্তু চোখ বুঝলেই সেই কঙ্কালগুলো আর লোকটার কাটা রক্তাক্ত মুন্ডুর ছবিটা ওর চোখের সামনে ভেসে আসছে। ইতিমধ্যে রুক্মিণীকে চিন্তিত মুখে হাসপাতালের দিকেই আসতে দেখল অর্জুন। আপনি ঠিক আছেন অর্জুন বাবু? অর্জুন কোনো কথা বলে না, চুপ করে বসে থাকে। রুক্মিণী এবার অর্জুনের মুখটা পর্যবেক্ষণ করেই বুঝতে পারে সারা রাত ঘুম না হবার পাশাপাশি বেশ ভয়ের মধ্যে আছে অর্জুন। কি হয়েছে আপনার? আর আপনি বাড়ি ফেরেননি কেন কাল রাতে? কাল রাতে আমার সাথে যা ঘটে গেছে তা যেন কারোর জীবনে ফিরে না আসে। আমি মানুষটাকে রক্ষা করতে পারলাম না। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা রোগীর মৃত্যু দেখলাম ডাক্তার হয়ে। ভয়ে দৌড়ে পালিয়ে এলাম আমি। আমি সত্যি ভীতু। রুক্মিণীকে কাল রাতের সমস্ত ঘটনা বলাতে আতঙ্কে আঁতকে ওঠে রুক্মিণী। এসব আমাদের গ্রামে নতুন নয়, জানেন। গ্রামের প্রত্যেকটা লোক জানে ভদ্রেশ্বরের আশ্রমে কি হয়, কিন্তু কেউ ভয় মুখ খোলে না। কাল রাতে ওই রোগীর মৃতদেহটাকে এরপর ওই ভূত পিশাচগুলো টানতে টানতে নিয়ে যাবে। পশ্চিমের মাঠে নিয়ে গিয়ে দেহ থেকে হাড় মাংস বের করে তা পরম তৃপ্তিতে চিবিয়ে খাবে। ওরা যে বড্ড ক্ষুধার্ত। প্রতিবাদ করেনি বলাটাও ভুল। প্রথম দিকে অনেকেই প্রতিবাদ করেছিল, তাদের শেষ পর্যন্ত খাদ্য হয়ে যেতে হয়েছে ওই পশ্চিমের মাঠের শয়তানগুলোর। ভূতগুলো ছিঁড়ে খেয়েছে। পশ্চিমের মাঠে একবার খনন করা হলেই না জানি কত মানুষের কঙ্কাল হাড় পাওয়া যাবে। রুক্মিণী বাড়ি ফিরে গেছে। অর্জুনকেও ওর সঙ্গে যেতে বলছিল, কিন্তু অর্জুনের তো আজ অন্য একটা কাজ আছে। অর্জুনের চোখটা গিয়ে এবার পড়ল সেদিনের সেই ফাইলগুলোর দিকে, যা ওর বাবার রেডি করে যাওয়া ফাইল। টেবিলের উপরে এখনো রাখা রয়েছে সেদিনের পর থেকে। ফাইল খুলে পড়তে থাকলো অর্জুন। ওর বাবা পুরো ফাইলটার ভিতরে ইংরেজি অক্ষরে যা লিখেছে তা পড়ে চমকে উঠতে থাকলো অর্জুন। আমার এই লেখা কে পড়ছে তা আমার জানা নেই, তবে তিনি একজন ডাক্তার হলেই হয়তো আমার লেখাটা ভালো বুঝতে পারবেন এবং এই গ্রামকে কিছুটা হলেও রক্ষা করতে পারবেন। স্ক্যাবিস এক প্রকার চর্মজনিত রোগ, যা সার্কপ্টেস স্ক্যাবাই নামক এক প্রকার জীবাণু দ্বারা সংঘটিত হয়। এর প্রধান লক্ষণ সারা শরীরে চুলকানি
আর গুটি গুটি র্যাশ ওঠা। এটা সাধারণ অসুখ বলা যেতেই পারে, তবে সেপ্টিসেমিয়া বলে আর এক ধরনের রোগ আছে, যা রক্তের মধ্যে বিষক্রিয়াকে বোঝায়। এই গ্রামের গ্রামবাসীরা ঠিক সেই রকমই একটা রোগে আক্রান্ত। তবে এই গ্রামের লোকেরা ডাক্তারি চিকিৎসা চান না, এরা অলৌকিক ব্যাপারটাকে আপন বলে মনে করে। তবে এই গ্রামের মধ্যে যে সত্যি একটা অলৌকিক ব্যাপার আছে তা বলা যেতে পারে। একজন তান্ত্রিক এখানে বাস করেন, যে এই রোগ নির্মূল করতে নরহত্যা করছে। আমি ওনার ব্যাপারে খোঁজ নিয়ে যা বুঝতে পেরেছি, ভদ্রেশ্বর হলো একজন বিজ্ঞানী। ওই গ্রামের মানুষের মধ্যে এই ভয়ঙ্কর ঘা হওয়ার ভাইরাসটা ছড়িয়ে দিয়েছে কোনোভাবে। আমরা ওর বিরুদ্ধে কয়েকটা প্রমাণও জোগাড় করে ফেলেছি, ওকে পুলিশে ধরিয়ে দেব। তবে ও তান্ত্রিক ক্রিয়াকলাপও জানে। কোন এক দেবীর পুজো করে ভদ্রেশ্বর। তবে গ্রামবাসীদের রক্ষা করতে আমি আর আমার সহকারী রমেশচন্দ্র দত্ত একটা অ্যান্টিবায়োটিক বানিয়ে ফেলেছি। সেটা একজনের ওপর প্রয়োগও করা হয়েছে ইতিমধ্যে। তিনিও খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ফর্মুলাটা আমি অন্য ফাইলে রেখে যাচ্ছি। আমার মৃত্যুর পর এই গ্রামকে বাঁচাতে ওই ওষুধ খুব কাজে দেবে হয়তো। আমাদের দেশের গাছগাছরা হলো এই রোগ নির্মূলের চাবিকাঠি। কিন্তু এই গ্রামের লোকেদের কেন এই রোগ হয়, এইটা একটা বড় প্রশ্ন চিহ্ন। এই রোগের সমাধান কেন চান না গ্রামবাসীরা? এই গ্রামে এই রোগের উৎপত্তিটাই বা কি করে? রমেশচন্দ্র দত্ত বেশ কয়েকটা বিষয় আমার নজরে এনেছে। এটা হলো কোনো এক খাবারের মাধ্যমে, আর না হয় জলের মধ্যে দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে এই রোগ। তবে এই পশ্চিমের মাঠে কিছু একটা আছে যা আমার বুকে ভয় ধরিয়েছে রাতের অন্ধকারে। আমি একা একা ওখানে গিয়ে পরখ করেছি ভূত পিশাচদের ভয়ঙ্কর রকমের প্রভাব। তবে আমি চাই না গ্রামবাসীরা পিশাচে পরিণত হোক। অর্জুনের চোখের জল গড়িয়ে পড়ল ফাইলের পৃষ্ঠার উপরে। অর্জুনের কাছে এখন অনেক কিছু স্পষ্ট, অনেক কিছু ভাবছিল অর্জুন। হঠাৎ আবার সেই কর্কশ শব্দে রীতিমতো চমকে উঠল সে। ওর সামনে উপস্থিত হয়েছে সেই বৃদ্ধা। ওনার পিঠে থাকা কাকটা দুবার কা কা শব্দ করে ডেকে উঠল। এই নে, তোকে এটা দিতে এলাম। একটা শিশি বৃদ্ধা এগিয়ে দেয় অর্জুনের দিকে। অর্জুন বৃদ্ধাকে প্রশ্ন করে, এইটা কিসের শিশি? বৃদ্ধা এইবার এক অদ্ভুত রকমের হাসি হেসে বলে, কেন রে, তুই এই গ্রামকে রক্ষা করতে যে চাবিকাঠি খুঁজছিলি, এইটা তো সেই চাবিকাঠি রে। তোর বাপটাও তো গ্রামকে বাঁচাতে চেয়েছিল, পারেনি। তোকেও বললাম পালা এখান থেকে, তুইও শুনলি না। তাই তো ওই ভয়ঙ্কর রোগের ঔষধটা তোকে দিয়ে গেলাম। তবে ওই ভদ্রেশ্বরের কাছ থেকে সাবধান, কিন্তু ও তোর ক্ষতি চায়। অর্জুনের হাতে শিশিটা ধরা রয়েছে। না, বৃদ্ধা ওর সামনে নেই। চারিদিকটা ধোঁয়ায় ধোঁয়া হয়ে আছে। অর্জুন বুঝতে পারে না যে এই বৃদ্ধা কি, তিনি আসেনি বা কেন, আর আসলেও কোথায় যে নিরুদ্দেশ হয়ে যান আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু কেন? অর্জুন ঠিক করে কাল সকালে গ্রামের প্রত্যেকটা ঘরে যাবে এবং বলে আসবে এই ভয়ঙ্কর ঘায়ের রোগের ঔষধ তার কাছে আছে। তারা যেন ভদ্রেশ্বরের ফাঁদে না পড়ে এবং তাদের অকালে যেন আত্মীয়দের প্রাণ বিসর্জন না হয়। বেণীমাধববাবু ও ওনার স্ত্রী হাতে তুলে নিয়ে দেখছিল ওষুধটা। রুক্মিণী মৃদু কণ্ঠে বলল,
তুমি যে বৃদ্ধার কথা বলছো তার সঙ্গে এক দেবীর মিল কিন্তু আমি পাচ্ছি। সপ্তম মহাবিদ্যা দেবী ধূমাবতীর সঙ্গে তোমার বর্ণনা করা এই বৃদ্ধার মিল পাচ্ছি। তিনিই তোমাকে রক্ষা করতে এসেছিলেন বলে আমার বিশ্বাস। তিনি এর একটা প্রতিকার চান, তাই হয়তো তোমার হাতে এই মহা অস্ত্র তুলে দিয়ে গেছেন। বৃদ্ধ বেণীমাধব শান্ত কণ্ঠে বলে, আমি তো শুনেছি ওই তান্ত্রিক ভদ্রেশ্বর নাকি দেবী ধূমাবতীর পুজো করে। তাহলে দেবী ধূমাবতী ওর সঙ্গ ত্যাগ করে অর্জুনকে সহায়তা করতে আসবে তা আমি মানতে পারি না। তবে তিনি যেই হন, আশা করছি তিনি আমাদের মঙ্গলের কাছেই এগিয়ে এসেছেন। তবে তোমার বাবার রেডি করা ফাইল থেকে যে প্রমাণ তুমি পেয়েছো তাতে তো ভদ্রেশ্বরের মুখোশ আজ খুলে যেতে বাধ্য। পরের দিন সকালে সারা গ্রামে হৈ হৈ পড়ে যায় অর্জুনের কথায়। অর্জুন জানায় এই গ্রামের আর কাউকে সে মরতে দেবে না ওই ভদ্রেশ্বরের হাতে। এই খবর জমিদারের কানে পৌঁছাতেই জমিদার সোজাসুজি দেখা করলেন অর্জুনের সাথে। এইসব তুমি কি বলছো? হ্যাঁ, আমার কাছে ওই মারণ রোগের ওষুধ চলে এসেছে, আর চিন্তার কোনো কারণ নেই। কিন্তু বাবা তোমার এই কথায় ভীষণ রকম রেগে আছে। কিন্তু ওনার রাগে তো আমার কিছু যায় আসে না। আর আমার মনে হয় উনি যদি সত্যি এই গ্রামের মঙ্গল চান তাহলে তো ওনার সব থেকে বেশি খুশি হওয়ার কথা। সেখানে ওনার রাগ করার কোনো মানে তো আমি কিছু বুঝতে পারলাম না। সে তুমি যাই বলো, তুমি না হলে আমার সঙ্গে একবার রাতে এসো বাবার ওই আশ্রমে, ওখানেই কথা হবে। অর্জুন সম্মতি জানায় জমিদারের সঙ্গে ওই রাজপ্রাসাদে যাবার ব্যাপারে। আজ একটা হেস্তনেস্ত হয়ে যাবে। অর্জুন ফিরে আসে বেণীমাধব বাবুর বাড়িতে। আজ ফোনে মায়ের সাথে অনেকক্ষণ কথা বলে। ও জানে না আজ ওর কি হবে। ও কি আদৌ বেঁচে ফিরতে পারবে ভদ্রেশ্বরের হাত থেকে? তবে আজ সরাসরি প্রতিবাদ করবে ওই ভদ্রেশ্বরের। আসল চেহারাটা খুলে দেবে সকলের সামনে। তখন অনেক রাত। অর্জুন এখন দাঁড়িয়ে আছে ভদ্রেশ্বরের আশ্রমের সামনে। ওর আশ্রমের চারদিকটা যেন বেশ থমথমে। অর্জুন ওর নিজের নিঃশ্বাসের শব্দ নিজেই শুনতে পাচ্ছে। একটা বাদুড়ের দল অর্জুনের সামনে থেকেই উড়ে চলে গেল। কিছুটা এগোতেই অর্জুনের কানের কাছে একটা ঠান্ডা বাতাস অনুভব করল। কেউ যেন ওর কানের কাছে বারবার ফিসফিস করে বলছে, যদি পশ্চিমের মাঠে শিকার না হতে চাও তাহলে পালাও। অর্জুনের ভয় লাগতে শুরু করেছে, পা কাঁপছে ওর। কিন্তু সাহস তোকে ধরে রাখতেই হবে। আজ এই অর্জুনও যে আরো এক মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে নেমেছে। ওকে আজ সত্য ও ন্যায়ের যুদ্ধে জয়লাভ করতেই হবে। অর্জুন কিছুটা এগোতেই দেখতে পায় জমিদার বাবু দাঁড়িয়ে আছে আশ্রমের মূল দ্বারে। ওনার হাতে রয়েছে ভদ্রেশ্বরের সেই সিঁদুর মাখানো তলোয়ারটা। জমিদার বাবুর দিকে তাকিয়ে সত্যি ভয় হতে থাকলো অর্জুনের। তবে আজ জমিদারের চোখের মনি বলতে কিছু নেই। মুখটা ফ্যাকাশে, সারা শরীর রক্তে ভরা। রোবটের মতো লাগছে তাকে। ওনার শরীরে যেন প্রাণের অস্তিত্বটুকু নেই। উনি সম্ভবত আর জীবিত নেই। জমিদার বাবু সেই তলোয়ারটা এবার সজোরে ঘোরাতে ঘোরাতে এগিয়ে আসতে থাকলো অর্জুনের দিকে। অর্জুন প্রথমে পিছু হটতে থাকলেও পরে পুরো ব্যাপারটা অনুমান করে একটা গাছের ভাঙা ডাল ছুঁড়ে মারে জমিদারের দিকে। কিন্তু না, কোনো রকম আঘাত ওনার শরীরে লাগেনি। ওনার দেহটা যেন আর মাটিতে স্পর্শ করা নেই, হাওয়াতে ভাসছে। উপায় না দেখে এরপর অর্জুন পিছন ফিরে ছুটতে লাগলো। কিন্তু জমিদার বাবু যে ওর পিছন পিছনে ছুটতে শুরু করেছে। আসলে জমিদার এখন একটা প্রেতাত্মাতে পরিণত হয়েছে। নিজের অজান্তেই অর্জুন ছুটতে থাকে পশ্চিমের মাঠের দিকটাতে। পশ্চিমের মাঠের সামনে এসে স্থির হয়ে দাঁড়ায় অর্জুন। জমিদার ছুটতে ছুটতে তখন অর্জুনের মুখোমুখি হয়েছে। জমিদারের চোখ ও ঠোঁটের কোণ থেকে গড়িয়ে পড়ছে লাল রক্ত।
অর্জুন বুঝতে পারে যে জমিদারকেও হত্যা করেছে ওই ভদ্রেশ্বর। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অর্জুনকেও হত্যা করতে চায় জমিদারকে দিয়ে। অর্জুন চোখ বুজে ফেলে আতঙ্কে। ওর মৃত্যু নিশ্চিত, ওর বাঁচার কোনো রকম আশা নেই। কিন্তু এবার চোখ খুলতে বাধ্য হলো অর্জুন। পশ্চিমের মাঠ থেকে বের হয়ে এসেছে একটা বড় হাত, যা চেপে ধরেছে জমিদারের গলাটা। জমিদার ছটফট করছে। কয়েক সেকেন্ড দুজন প্রেতাত্মার লড়াই। তারপর জমিদারকে ওই অশরীরীর হাতটা টেনে নিয়ে চলল পশ্চিমের মাঠের দিকটাতে। অর্জুন শুনতে পেল অশরীরীটা বলে চলেছে, তুই রমেশচন্দ্রের মৃত্যুর কারণ হয়েছিস, আজ তোকে শেষ করে ফেলবো শয়তান। এইবার একের পর এক ভয়াবহ ঘটনা। জমিদার হঠাৎ কোথায় যেন মিলিয়ে গেছে। পশ্চিমের মাঠের শয়তানগুলোর রক্তাক্ত ক্ষত বিক্ষত হাত এবার বের হয়ে আসতে থাকলো মাটি ভেদ করে। অর্জুনকে ওরা ওদের শিকার বানাতে চায়। চলার মতো শক্তি আর এখন নেই অর্জুনের। ওর চোখ দুটো এখন আতঙ্কে ও প্রাণ ভয়ে বিস্ফারিত। ঠিক তখনই কেউ যেন ওর হাতটা চেপে ধরল। ঠান্ডা অনুভূতিতে ওর বুকটা ছ্যাঁত করে উঠল, কিন্তু সেই স্পর্শে কোনো রকম ভয় বা কষ্ট হলো না অর্জুনের। এই স্পর্শ যেন ওর পরম আপন বলে মনে হলো। আমার হাতটা চেপে ধরো অর্জুন, তোমাকে বাঁচতেই হবে। আমি পারিনি তো কি হয়েছে, তোমাকে পারতেই হবে। আমার জন্য, এই গ্রামবাসীদের ভালোর জন্য তোমাকে বাঁচতেই হবে। আমার হাতটা শক্ত করে ধরো অর্জুন, আমার হাতটা শক্ত করে ধরো। অর্জুনের খুব আপন লাগে গলার স্বরটা। এইবার ও অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে সাদা রঙের সেই ছায়ামূর্তিটা এবার ধীরে ধীরে একটা অদৃশ্য শরীরের আকৃতি নিচ্ছে, যার চোখে চশমা, ঠোঁটের উপর মোটা গোঁফ, ঠোঁটের কোণে সেই মৃদু মিষ্টি হাসি। ইনি অর্জুনের খুব পরিচিত, ওর বাবা অসিত রায়। ছোটবেলাতে দেখেছিল ওর বাবাকে, কিন্তু নিজের বাবাকে চিনতে কারই বা ভুল হয়। অর্জুনের মুখ থেকে অস্ফুটে বের হয়ে এলো বাবা ডাকটা। কত বছর এই ডাকের স্বাদ থেকে বঞ্চিত হয়েছে অর্জুন। শেষ কবে যে ওর বাবা ওর হাতটা ধরেছিল সেটা ওর মনে নেই, কিন্তু আজ ও মৃত্যুর কিনারাতে দাঁড়িয়েও এই স্বাদ উপভোগ করছে। নিমেষে যেন অর্জুনের শরীরে বল পুনরায় ফিরে এলো। অর্জুন ওর সমস্ত শক্তিকে একত্রিত করে ছুটতে যাবে, ঠিক সেই সময় দেখা গেল ভদ্রেশ্বর বাবাকে। ও পথ আটকে দাঁড়িয়ে আছে। অর্জুন দেখতে পেল ওর বাবার অবয়বটাও কোথায় যেন মিলিয়ে গেছে। ভদ্রেশ্বরের তান্ত্রিক ক্রিয়াকলাপের জন্য হয়তো এই প্রভাব। অর্জুন ভদ্রেশ্বরের হাতের দিকে তাকিয়ে চমকে ওঠে। ওর এক হাতে রয়েছে জমিদারের মুন্ডুটা, আর এক হাতে ধারালো সিঁদুর মাখানো তলোয়ারটা। তবে জমিদারের সেই মাথা থেকে কোনো রকম রক্ত চুইয়ে পড়ছে না, কারণ ওই মাথার অংশটি সম্পূর্ণ রক্তশূন্য। জমিদার অনেক আগেই মারা গেছিল হয়তো। ভদ্রেশ্বর ওকে ওর তান্ত্রিক ক্রিয়াকলাপ দ্বারা চালিত করেছে। তুমি সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করেছ। মানুষ তোমার কুসংস্কারের ফাঁদে পাও দিয়েছে। আমাকে তুমি মেরেছ, তোমাকে সাজা পেতেই হবে। আমার ছেলে তোমাকে সাজা দেবে। কথাগুলো খুব দূরের থেকে ভেসে আসছে। অর্জুনের দিকে এইবার এক পা দুপা করে এগিয়ে আসতে থাকে ভদ্রেশ্বর। এখন ভদ্রেশ্বর ওর খুব কাছে। ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে অর্জুন। না, আর শেষ রক্ষা হলো না তাহলে। ঠিক তখনই আরো একটা চিৎকারের সম্বিত ফেরে ওর। ভদ্রেশ্বরের ভয়ঙ্কর আর্তনাদ। ভদ্রেশ্বরের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। মাথাটা ছিটকে পড়েছে কিছুটা দূরে। ফিনকি দিয়ে রক্ত বার হচ্ছে শয়তানটার দেহ থেকে। দেহটা মাটিতে পড়ে যেতেই দেখা গেল রুক্মিণীকে। ও পিছন থেকে ভদ্রেশ্বরের দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। রুক্মিণীর হাতে রয়েছে একটা ধারালো দা। চোখগুলো গোল গোল হয়ে আছে রুক্মিণীর।
রক্তাক্ত দা কিছুটা দূরে ছুঁড়ে ফেলে দেয় সে। কান্নায় ভেঙে পড়ে। অর্জুন এগিয়ে যায়, জড়িয়ে ধরে রুক্মিণীকে। রুক্মিণী চিৎকার করে বলে ওঠে, আমার আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি নিতে পেরেছি, আমি পেরেছি। কিন্তু তখনও হয়তো ভয়ের অনেক কিছু বাকি ছিল। হঠাৎ ভদ্রেশ্বরের কাটা মাথাটার চরম অট্টহাসি আবার এই গ্রামে ভয়ঙ্কর মেঘের ছায়া ঘনিয়ে আনল। গ্রাম বাংলায় এই স্কন্ধ কাটা ভূতের গল্প অর্জুন কিংবা রুক্মিণী কেবল শুনেই এসেছিল। এবার নিজের চোখে তা দেখতে পেল। ভদ্রেশ্বরের দেহটা আবার উঠে দাঁড়িয়েছে। স্কন্ধ কাটা অবস্থাতেই টলতে টলতে এগিয়ে আসে অর্জুন আর রুক্মিণীর দিকে। হঠাৎ ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেল চারিদিকটা, আর সেই ধোঁয়ার ভিতর থেকে বের হয়ে আসতে দেখা গেল সেই বৃদ্ধাকে। হাতে লাঠি, পিঠে কাক। কাকটার ডাকে চারিদিকটাতে যেন এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলো। শয়তান, তুই তন্ত্র সাধনার অপপ্রয়োগ ঘটিয়ে এই গ্রাম বাংলার ভূতেদের জাগিয়ে এই গ্রামের ক্ষতি করেছিস। শত্রু নাশের নামে তুই রমেশ চন্দ্র দত্তকে ও ডাক্তার অসিতকে মেরেছিস। এই রোগের উৎপত্তি তুই করেছিস, নির্মূল করেছিস মৃত্যু দিয়ে, তাও কেবল আমাকে তুষ্ট করার জন্য। জানিস না, আমিও একজন মা, আর মা বেশি দিন অন্যায় সহ্য করতে পারে না। শয়তান, তুই আজ আমার গ্রাস হয়ে যা, গ্রাস হয়ে যা। বৃদ্ধার দেহটা বৃহৎ আকার নিল। ভদ্রেশ্বরের দেহটা হাঁ করে উনি গ্রাস করলেন। চারদিকটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। স্বয়ং দেবী ধূমাবতী অন্যায়ের প্রতিকার করলেন। অর্জুন তখনও রুক্মিণীকে জড়িয়ে ধরে আছে। একটা আলতো চুমু ওর কপালে এঁকে দিয়ে অর্জুন রুক্মিণীকে বলল, আমি তোমাকে বড্ড ভালোবাসি রুক্মিণী, তুমি না থাকলে আজ আমি। দুটো পরিচিত হাসিতে এবার চারিদিকটা ভরে গেল। এই দুটো হাসি খুব পরিচিত। একটা রমেশ চন্দ্র দত্ত এবং আর একটা ডাক্তার অসিত কুমার রায়।